অপূর্ব বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা যাকে আমরা সবসময় দেখে এসেছি রোমান্টিক হিরো হিসেবে টিভি পর্দায় কাজ করতে। এখন হঠাৎ করে তাকে একটা ভিলেন চরিত্রে, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে সাইকোপ্যাথ সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করতে দেখলে কেমন লাগবে? ঠিক এই ঘটনাটাই ঘটেছে সম্প্রতি কলকাতা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কিছুদিন আগে মুক্তি পাওয়া চালচিত্র সিনেমাতে আমরা পরিচিত হই সেই সিরিয়াল কিলারের সাথে, যে শুধু অবিবাহিত নারীদেরই হন্তারক হিসাবে কাজ করত। চলুন দেখে নেওয়া যাক চালচিত্র সিনেমাটির এক্সপ্লেনেশন ভিডিও। সিনেমার শুরুতে আমরা একজন চাকরিজীবী ভদ্র মহিলাকে বাসে করে বাড়ি ফিরতে দেখি। মহিলাটি অবিবাহিত, প্রতিদিন এই রাস্তা দিয়েই বাড়ি ফেরেন। বাসেই একজন চাদর পরা রহস্যময় লোককে আমরা মহিলাটির পেছনে বসতে দেখি। এই ব্যাপারটা মহিলাটি বাস থেকে নামার পর একা একা গলি দিয়ে হাঁটার সময় টের পায়। যখন সে বুঝতে পারে এ রাতের বেলা অন্ধকার গলিতে কেউ তার পিছু নিয়েছে, তখন সে এক দৌড়ে তার বাসার কাছে পৌঁছে যায়। এমনিতে মহিলাটি একা থাকলেও সৌভাগ্যবশত সেদিন তার মা তার বাড়িতে এসেছিলেন। অবিবাহিত মেয়ে একা অন্য শহরে থেকে চাকরি করে, তাই মায়ের দুশ্চিন্তাটাও একটু বেশি। মা মেয়ের জন্য মজাদার খাবার রান্না করে নিয়ে এসেছিলেন। সবকিছু বুঝিয়ে দিয়ে তার মা বাড়ি থেকে বের হয়ে যায়। মায়ের হাতের মজার রান্না খেতে খেতে মেয়েটি এতটাই মশগুল হয়েছিল যে তার মা বের হয়ে যাবার পর দরজা যে লক করা হয়নি সেটা সে বেমালুম ভুলে যায়। আর সেই মুহূর্তেই সুযোগ সন্ধানী সেই আততায়ী ঢুকে পড়ে তার বাড়িতে। পেছন থেকে আক্রমণ করে নৃশংসভাবে হত্যা করা হয় মেয়েটিকে। মেয়েটির আত্মচিৎকার শুনে আশেপাশের বাড়ির কেউ ফোন করে বাড়িওয়ালাকে। বাড়িওয়ালাই সর্বপ্রথম লাশটি আবিষ্কার করে এবং পুলিশকে ইনফর্ম করে। সেই শহরের পুলিশের জয়েন্ট কমিশনার ছিলেন কনিষ্ক চ্যাটার্জি। রাতের বেলা ফোন করে বিদঘুটে এই কেসটির তদন্তভার তাকে দেয়া হয়। মার্ডার স্পটে গিয়ে কনিষ্কর সঙ্গে দেখা হয় এসিপি রিতেশের। তবে মেয়েটির লাশ দেখে কনিষ্ক ঘাবড়ে যায়, কারণ মেয়েটিকে হত্যা করার পর তার চেহারাটাকে ক্ষতবিক্ষত করা হয়েছে। শুধু তাই নয়, তার লাশটাকে সাজানো হয়েছে, নতুন শাড়ি এবং গহনা পরানো হয়েছে। তারপর দেয়ালের সাথে লাশটাকে পেরেক দিয়ে গেঁথে পেছনে একটা নকশা রেখে দেওয়া হয়েছে। এই নকশাটার নাম চালচিত্র। এটি অর্ধবৃত্তাকার এক ধরনের নকশা, যা সনাতন ধর্মে পূজা করার কাজে ব্যবহার করা হয়। লাশের এই বীভৎস রূপ দেখে পোড়খাওয়া পুলিশ অফিসার কনিষ্ক ভড়কে যায়। তবে এটার একটা কারণ আছে, যেটা আমরা একটু পরে জানব। মৃত মহিলাটির নাম সুস্মিতা হাজরা। পুলিশ আরও ডিটেলস ইনভেস্টিগেট করে জানতে পারে মেয়েটি এই শহরে একাই থাকত। তার বাবা মা অন্য এলাকাতে থাকত। তার একটা বয়ফ্রেন্ড ছিল অনিমেষ নামে, যার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু এঙ্গেজমেন্টের 3 মাস পর অনিমেষের সাথে অন্য একটি মেয়ের অ্যাফেয়ার ধরা পড়ায় বিয়ে ভেঙে দেয় সুস্মিতা। তবে এই বিয়ে ভাঙার ঘটনাটি প্রায় 7 মাস আগের। 7 মাস পরে এসে তার এক্স বয়ফ্রেন্ড নিজের প্রতিশোধ চরিতার্থ করবে কিনা সেটাও একটা প্রশ্ন। তবে কনিষ্ক জানতে পারে অনিমেষ আকার আকৃতিতে বেশ বড় আকারের। তাদের ধারণা খুনিও বেশ লম্বা চড়া হবে, তা না হলে একটা মেয়েকে মারার পর উঁচু করে তার লাশকে দেয়ালের সাথে গেঁথে রাখা সম্ভব না। তাই তারা সিদ্ধান্ত নেয় অনিমেষকে তুলে এনে জেরা করবে। এই কেসে যে পুলিশ অফিসাররা কাজ করছে তাদের পরিবার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। জয়েন্ট কমিশনার কনিষ্কের স্ত্রী মিলি একজন কর্পোরেট জব হোল্ডার। ক্যারিয়ার করে সন্তান নেওয়া হয়নি তাদের। এসব নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলে সবসময়। এসিপি রিতেশ প্রেম করছে পূরবী নামের একটি মেয়ের সঙ্গে। রিতেশ সারা জীবন খুব ভালো ছাত্র ছিল, পড়াশোনা করেছে আইআইটিতে, তারপর হয়েছে আইপিএস অফিসার। তবে ইঞ্জিনিয়ারিং পড়ে পুলিশে এসে ঠিক মানিয়ে নিতে পারছে না সে। সবাই অনেকটা ইন্টার্নের মতো কাজ করায় তাকে দিয়ে। তাদের টিমে একজন বয়োজ্যেষ্ঠ অফিসার আছে যার নাম নাসের। পরিবারে তার রয়েছে একটি প্রতিবন্ধী মেয়ে। মেয়েটি তাকে অনেক মিস করে। তার চাকরির আর মাত্র 6 মাস বাকি আছে। সে শুধু অপেক্ষা করছে রিটায়ারমেন্টে যাবার পর তার মেয়ের সাথে সময় কাটানোর জন্য। আর তাদের টিমে একজন বডি বিল্ডার আছে যার নাম ইন্সপেক্টর বিশ্ব। তার কোনো স্ত্রী বা গার্লফ্রেন্ড না থাকলেও তার চারিত্রিক কিছু সমস্যা আছে। প্রায় সে নিষিদ্ধ পল্লীতে সময় কাটায়, আর ঘটনাক্রমে সেখানে এক মেয়ের প্রেমেও পড়ে যায়। যাই হোক, সুস্মিতা হাজরার এক্স বয়ফ্রেন্ড অনিমেষকে কাস্টাডিতে নেওয়া হয়। অনিমেষ যদিও বলছিল তার সঙ্গে গত 7 মাস ধরে সুস্মিতার কোনো যোগাযোগ নেই। তারপরও কনিষ্ক চাপাচাপি করছিল এই বলে যে ব্যক্তিগত শত্রুতার কারণেই হয়তো অনিমেষ সুস্মিতাকে হত্যা করেছে। অটোপসি রিপোর্টে ভিকটিম মেয়ের শরীরে কোনো যৌন আক্রমণের চিহ্ন ছিল না। এখান থেকে কনিষ্কের ধারণা ছিল কাজটা এমন কেউ করেছে যে মেয়েটার খুব কাছের ছিল। তবে তাদের এই জেরা খুব বেশি সময় ধরে চলে না, কারণ এর মধ্যে তারা খবর পায় আরও একটা হত্যাকাণ্ড ঘটে গেছে একইভাবে।
স্পটে গিয়ে কনিষ্ক দেখতে পায় আগেরবারের মতোই এবারও একজন অবিবাহিত মেয়ে যে একা থাকে তাকে হত্যা করে দেয়ালের সাথে পেরেক দিয়ে টানিয়ে রাখা হয়েছে। কনিষ্ক লাশ দেখে আবারও অসুস্থ হয়ে পড়ে। আসলে এর একটা ইতিহাস আছে। 12 বছর আগে ঠিক একই রকম করে মেয়েদেরকে হত্যা করত এরকম একজন সিরিয়াল কিলারের আবির্ভাব ঘটেছিল। সেই কেসটা ডিল করতে গিয়ে কনিষ্ককে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। কনিষ্ক বাড়ি চলে গেলে ইন্সপেক্টর নাসের সবাইকে 12 বছর আগে সেই ঘটনাটা বলতে থাকে। হঠাৎ করে কলকাতা শহরের বিভিন্ন জায়গাতে মেয়েদেরকে মেরে এভাবে দেয়ালের সাথে ঝুলিয়ে রাখা শুরু করলো অজ্ঞাতনামা এক সিরিয়াল কিলার। তবে সে সমস্ত হত্যার কোনো প্যাটার্ন ছিল না। মেয়েগুলো বিভিন্ন পরিবারের, বিভিন্ন ধর্মের, এরকম বিভিন্ন ধরনের মেয়েদেরকে হত্যা করত সেই সিরিয়াল কিলারটি। আর হত্যা শেষে তাকে টানিয়ে রাখত চালচিত্রের নকশার মাঝখানে। সে সময় এই কেসটার তদন্তের দায়িত্ব পেয়েছিল কনিষ্ক। অনেক দৌড়াদৌড়ি করে সে একজনকে খুনি সন্দেহে গ্রেফতার করে, কিন্তু তারপরও খুনগুলো হতে থাকে। কেসটা কিন্তু কনিষ্ক সলভ করতে পারেনি, বরং 15টি নারীকে বীভৎসভাবে হত্যা করার পর খুনি নিজেই আইনের হাতে ধরা দিয়েছিল। তার নাম ছিল ভুবন হালদার। মূলত সে একজন মানসিক বিকারগ্রস্ত লোক ছিল। সে নিজেকে পৌরাণিক অসুরের চরিত্রে ধারণা করেছিল। নিজেকে অসুর ভেবে মেয়েদের হত্যা করে সে দেবী রূপ দিত, অর্থাৎ পূজার সময় দেবীকে যেভাবে সাজানো হয় সেভাবেই সে লাশগুলোকে সাজাতো। পৌরাণিক কাহিনীতে দেবীদের সঙ্গে অসুরের টানা 15 দিন যুদ্ধের কাহিনী শুনে সে সিদ্ধান্ত নিয়েছিল 15টি মেয়েকে হত্যা করে তাদেরকে দেবীর মতো করে সাজিয়ে রাখবে। এটাকে সে নিজের অর্থাৎ অসুরের জয় হিসেবে ভেবে নিত। 15টি হত্যাকাণ্ড ঘটানোর পর সে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এই কেসের সবচেয়ে বড় ফল্ট ছিল কনিষ্ক আসলে এই ক্রিমিনালকে তো ধরতে পারেইনি, উল্টো যাকে সন্দেহভাজন হিসাবে ভুল করে গ্রেফতার করেছিল সে মুক্তি পাবার পর মানুষের অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল। আর মূল অপরাধী ভুবন হালদার অনেক নামী উকিল ধরে নিজেকে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করেছিল। ফলে আদালত তাকে ফাঁসি না দিয়ে মানসিক হাসপাতালে বন্দি রাখার নির্দেশ দেন। এই কেসটার ভয়াবহতা আর সলভ করতে না পারার কষ্ট এখনও ভোগায় কনিষ্ককে। 12 বছর পরে আবারও সেই একইভাবে মেয়েদেরকে মরতে দেখে তিনি ঘাবড়ে গেছেন। কিন্তু সেই সিরিয়াল কিলার ভুবন তো 1 যুগ ধরে পাভলভ মানসিক হাসপাতালে বন্দি আছে। কাজেই তার পক্ষে হত্যাগুলো করা সম্ভব নয়। তবে রিতেশের ধারণা নতুন এক কপিক্যাট কিলারের আবির্ভাব ঘটেছে। সে একদম হুবহু আগের সিরিয়াল কিলার ভুবনের স্টাইল কপি করে মেয়েদেরকে হত্যা করছে। অনেক সময় এরকম হয় কিন্তু সিরিয়াল কিলারদের হত্যা করার গল্প পড়ে বা শুনে নিজেদের মধ্যে এক ধরনের প্যাশন কাজ করে। হয়তো সেই কপিক্যাট কিলারের ক্ষেত্রেও তাই ঘটেছে। এর মধ্যে আবারও আরেকটি হত্যাকাণ্ড ঘটে যায়। এবারের ভিকটিমও একজন অবিবাহিত নারী। রিসেপশনিস্ট হিসাবে চাকরি করতেন এবং আগের দুইজনের মতোই একা থাকতেন। অর্থাৎ কিলারের টার্গেট বেছে নেওয়ার ক্ষেত্রে একটা প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। সব ভিকটিমই নারী, অবিবাহিত এবং বাসায় একা থাকে। আর ডিটেলস জানার জন্য কনিষ্ক এবং রিতেশ সেই মানসিক হাসপাতালে যায় সেই পুরনো খুনি ভুবন হালদারের সাথে দেখা করতে। সাধারণত সিরিয়াল কিলাররা তাদের স্টাইল কেউ কপি করছে শুনে ক্ষেপে যায়, কিন্তু ভুবন ব্যতিক্রম। সে বরঞ্চ আরো খুশি হয় এটা শুনে, কারণ 4 দেয়ালে বন্দী থাকার পরেও তার লিগ্যাসি এবং প্রভাব যে এত বছর পরেও ছড়িয়ে পড়েছে অন্য কারো মনের মধ্যে, এটা ভেবে সে খুশি হয়ে যায়। ভুবন হালদার কনিষ্ককে মানসিকভাবে টর্চার করতে থাকে। এরকম সিরিয়াল কিলাররা নিজেদের অনেক চালাক মনে করে এবং অন্যদের সাথে মাইন্ড গেম খেলে আনন্দ পায়। তাকে নতুন 3 জন ভিকটিমের ছবি দেখানো হয়। ভুবন অবশ্য কোনো মন্তব্য করতে চায় না। যতক্ষণ পর্যন্ত তাকে বিরিয়ানি না খাওয়ানো হবে সে মুখ খুলবে না বলে দেয়। অবশ্য পরে রিতেশ বুদ্ধি করে একটা সিগারেট দিলে ভুবন ভালো করে ছবিগুলো দেখতে রাজি হয়। ভুবন যাবার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যায়। সে একটা ধর্মীয় কাহিনী দ্বারা অনুপ্রাণিত হয়ে কাজগুলো করত। সে সব মেয়েদেরকে হত্যা করার পর একই শাড়ি পরাতো, একই সাজে সাজাতো। তবে এই ছবিগুলোতে এক এক মেয়েকে এক এক ধরনের শাড়ি পরানো হয়েছে, এক একভাবে সাজানো হয়েছে। আর ভুবন হালদার মেয়েদেরকে সাজাতো দেবীর সাজে, আর এই নতুন সিরিয়াল কিলার সাজাচ্ছে নববধূর সাজে। রক্ত দিয়ে সে পরিয়ে দেয় লাশের কপালে সিঁদুর। অর্থাৎ এই কপিক্যাট কিলারের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। কনিষ্ক অবশ্য এইটুকু ইনফরমেশন পেয়ে বেশ খুশি হয়ে যায়। আসলে খুনি ধরার ক্ষেত্রে তার মোটিভটা জানা জরুরি। বেশিরভাগ ক্ষেত্রে কি এবং কেন এই দুটো উত্তর বের করলে কে করছে এই প্রশ্নটার উত্তর পাওয়া যায়। অর্থাৎ কি হচ্ছে এবং কেন হচ্ছে সেটা জানলে কে করেছে সেটা জানাও সহজ হয়ে যায়। এই নতুন সিরিয়াল কিলার মেয়েদেরকে যেহেতু বধূর মতো করে সাজাচ্ছে, নিশ্চয়ই এর সাথে বিয়ের কোনো সম্পর্ক আছে।
তারা খোঁজ নিয়ে জানতে পারে যে ৩ জন মেয়ে খুন হয়েছে তারা ১ বছরের মধ্যে নিজেদের বিয়ে ভেঙেছে, অর্থাৎ তাদের সাথে কারো না কারো বিয়ে হবার কথা ছিল, কিন্তু কোনো না কোনো কারণে তারা বিয়েগুলো ভেঙে দিয়েছিল। সব ম্যারেজ মিডিয়া এবং কমিউনিটি সেন্টারে খোঁজ নেওয়া শুরু করে পুলিশ। খুনির পক্ষে নিশ্চয়ই বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করা সম্ভব না যে কোন কোন মেয়ে বিয়ে ভেঙেছে। সেও নিশ্চয়ই এই ম্যারেজ মিডিয়া বা কমিউনিটি সেন্টারের ডেটা থেকেই বের করেছে তার টার্গেট। সেই ডেটাগুলো খুঁজে পুলিশ ১৫টি বিয়ে ভাঙার ঘটনার উল্লেখ পায়। তাদের মধ্যে ৯ জন মেয়েকে খুঁজে পায় যারা গত ১ বছরের মধ্যে বিভিন্ন কারণে নিজেদের বিয়ে বাতিল করেছে। এই ৯ জনের মধ্যে ৪ জন এই শহরে বর্তমানে একা থাকে। আপাতত তারা সিদ্ধান্ত নেয় এই ৪ জনের বাসার বাইরে পাহারা বসাবে। তারা ৪ জন আলাদা আলাদাভাবে ৪টি মেয়ের বাসার সামনে সারা রাত পাহারা দেওয়া শুরু করে। নাসিরের প্রতিবন্ধী মেয়ে তার বাবা বাড়িতে ফিরে না আসায় খুব রাগ করে। নাসির যখন তার মেয়ের সঙ্গে ফোনে কথা বলছিল সে সময় হঠাৎ করে সে খেয়াল করে একটা মেয়ের বাড়িতে চাদর দিয়ে মুখ ঢাকা একটা লোক ঢুকে পড়ছে। নাসির বুঝতে পারে লোকটি কোনো বদ মতলব নিয়ে এসেছে। সে তখনই তার সবচেয়ে কাছে থাকা রিতেশের কাছে ফোন করে সাহায্য চাইতে চায়, কিন্তু রিতেশ সেই মুহূর্তে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল। নাসের আর দেরি না করে লোকটির পেছনে একাই চলে যায়। সিঁড়ি দিয়ে ওঠার পর নাসের বুঝতে পারে তার ধারণাই সঠিক। সে দেখতে পায় একটা মেয়ে আহত হয়ে মাটিতে পড়ে আছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে নাসেরের মোবাইলে একটা কল আসে। রিংটনের শব্দে খুনি সজাগ হয়ে যায় এবং পেছন থেকে নাসেরের ওপর অ্যাটাক করে। ফোনে ধস্তাধস্তির শব্দ পেয়ে কনিষ্ক দ্রুত সেখানে চলে আসে, তবে তার আগেই সবকিছু শেষ হয়ে গেছে। ঘটনাস্থল দেখে কনিষ্ক বুঝতে পারে নাসের অনেকক্ষণ চেষ্টা করেছে, তবে হত্যাকারীর সঙ্গে শেষ পর্যন্ত পেরে ওঠেনি। হত্যাকারী সেই মেয়েকে এবং নাসের উভয়কেই হত্যা করে গেছে। কনিষ্ক এই ঘটনায় একদম ভেঙে পড়ে। নাসিরের প্রতিবন্ধী মেয়েটি তার বাবা মরার খবরটি মেনে নিতে পারে না। সে সম্পূর্ণ দোষ দেয় কনিষ্ককে, কারণ সে তার বাবাকে রক্ষা করতে পারেনি। এদিকে নাসিরের মৃত্যুর ঘটনা সারা শহরকে নাড়িয়ে দেয়। রিতেশের গার্লফ্রেন্ডের বাবা মা অবশ্য এবার রিতেশকে নিয়ে ভাবনায় পড়ে যায়। তারা জানতো পুলিশের চাকরিতে অনেক রিস্ক থাকে, কিন্তু নাসেরের এভাবে মারা যাওয়া এবং একই কেসে রিতেশের থাকা তাদেরকে নতুন করে ভাবায়। তারা চায় রিতেশ পুলিশের চাকরি ছেড়ে দিয়ে ইঞ্জিনিয়ারিং কোনো চাকরিতে আসুক, তবে রিতেশ জব ছাড়বে না বলে সাফ সাফ জানিয়ে দেয়। এমনিতেই নাসেরের মৃত্যুতে সে অনেক ভেঙে পড়েছিল, তার উপরে গার্লফ্রেন্ডের পরিবারের সবার এমন ব্যবহারে সে আরও হতাশ হয়ে যায়। সেদিন সবাই মিলে নাসেরকে কবর দেওয়ার পর রাতে রিতেশ এবং বিশ্ব বারে যায়। সেখানে বেশি পরিমাণ মদ গিলে ফেলায় মাতাল হয়ে কলকাতা পুলিশের ব্যর্থতা নিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে রিতেশ ইউনিফর্ম পরা অবস্থায়। এমনিতেই ইউনিফর্ম পরা অবস্থায় পুলিশের মদ খাওয়া নিষেধ, তার উপরে এই পুলিশটি করছে মাতলামি। মানুষ তো সাথে সাথে ভিডিওগুলো করে ভাইরাল করে দেয়। পরদিন মিডিয়াতে তোলপাড় লেগে যায় একজন পুলিশ অফিসারের এই ভিডিও দেখে। ফলে কলকাতা পুলিশ থেকে রিতেশকে সাসপেন্ড করা হয় এবং পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হয়। এত কিছুর মধ্যে রিতেশের গার্লফ্রেন্ড পূরবীর মা বাবা আরও প্রেশার দেওয়া শুরু করে। ফলে পূরবী সিদ্ধান্ত নেয় তাদের বিয়েটা আপাতত বন্ধ রাখার। সে ফোন করে সেটা রিতেশকে জানিয়ে দেয়। তবে বিয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েও সাংবাদিকদের হাত থেকে সে এত সহজে নিস্তার পায় না। সাংবাদিকেরা পূরবীর বাসার সামনে এসে ভিড় করে এবং তাদেরকে প্রশ্ন বাণে জর্জরিত করতে থাকে। তারা সবাই প্রশ্ন করতে থাকে রিতেশের মানসিক অবস্থা এরকম খারাপ হলো কেন, এর পেছনে পূরবীর কোনো হাত আছে কিনা। এ সমস্ত কারণে পূরবীর মা বাবা বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায় রাগ করে। বাসায় একা হয়ে পড়ে পূরবী। বুঝতে পারছেন সেই সিরিয়াল কিলারের ক্রাইটেরিয়ার সঙ্গে এবার পুরো ম্যাচ করে যায় সে। অবিবাহিত নারী, সম্প্রতি বিয়ে ভেঙে দিয়েছে আর শহরে একা থাকছে। তার পরদিন রাতেই আমরা দেখতে পাই পূরবীর বাড়িতে ঢুকেছে সেই সিরিয়াল কিলারটা। সঙ্গোপনে যখনই পেছন থেকে এসে পূরবীর উপর আঘাত করতে যাবে ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় আরেক ঘটনা। কিলারকে পাল্টা আক্রমণ করে বসে রিতেশ। আসলে এই পুরো ব্যাপারটা ছিল আগে থেকে প্ল্যান করা। রিতেশের মদ খেয়ে মাতাল হওয়া, সেই নিউজ রাতারাতি ভাইরাল হয়ে যাওয়া, তার বরখাস্ত হওয়া এবং পূরবীর বিয়ে ভেঙে দেয়া সবই ছিল প্রি প্ল্যান্ড। যেহেতু সিরিয়াল কিলার এ ধরনের মেয়েকে খুঁজে মারত, তাই পূরবীকে সেই কাতারে ফেলে একটা চান্স নিয়েছে রিতেশ। সে পূরবীর বাড়িতে লুকিয়ে থেকে আততায়ী আসার জন্য অপেক্ষা করছিল। তবে মারামারিতে দুজনেই ছিল সমান সমান। আর এই মুহূর্তে আমাদের সেই সিরিয়াল কিলারের চেহারা দেখানো হয়। সে আর কেউ নয়, বাংলাদেশের জনপ্রিয় টিভি নাটকের অভিনেতা অপূর্ব। তবে মারামারিতে রিতেশ কিন্তু অপূর্বর সঙ্গে পেরে উঠছিল না। অদ্ভুতভাবে অপূর্ব নিজেই অবশ্য আত্মসমর্পণ করে। অপূর্ব থানায় যেয়ে কনিষ্ক ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে রাজি হয় না। কনিষ্ক অনেকটা তাচ্ছিল্য ভরে তার সঙ্গে কথা বলতে যায়। তবে অপূর্ব জানিয়ে দেয় সে অনেক অনেক বছর ধরে এই দিনেরই অপেক্ষা করছিল। কনিষ্ক চ্যাটার্জির সঙ্গে মুখোমুখি, ফেস টু ফেস। সে শুরু থেকেই জানতো রিতেশের মদ খাবার অভ্যাস নেই। তার মাতাল হবার খবরটা অভিনয় ছিল, সেটা সে আগেই ধরতে পেরেছে।
এজন্যই পালানোর সুযোগ পাবার পরেও পূরবীর বাসায় সে নিজেই ধরা দেয়। কেন ধরা দেয় সেটা জানতে হলে চলে যেতে হবে 12 বছর পেছনে। এই কাহিনী বলার শর্তে অবশ্য অপূর্ব শুরুতে সব রেকর্ডিং ক্যামেরা বন্ধ করিয়ে নেয় আর 1 কাপ চা খেতে চায়। যদিও বিশ্ব সেই চায়ে থুতু মিশিয়ে দিয়েছিল, সেটা বুঝতে পেরে অপূর্ব ফেলে দেয় সেটাকে। গল্পটা একজন জনপ্রিয় কলেজ শিক্ষক প্রফেসর দত্ত এর। ইংরেজি সাহিত্যটা তিনি এত যত্ন করে পড়াতেন যে ছাত্রছাত্রীরা দত্ত স্যারের নাম বলতে পাগল ছিল। তবে খ্যাতির বিড়ম্বনাও জুটে যায় তার কপালে। এক ধনী এবং প্রভাবশালী লোকের উচ্ছৃঙ্খল কিশোরী মেয়ে বয়সের আবেগে প্রেমে পড়ে যায় সেই শিক্ষকের। লিফটে প্রিয় শিক্ষকের সাথে ঘনিষ্ঠ হবার চেষ্টা করলে প্রফেসর দত্ত সবার সামনে অপমান করে মেয়েটিকে। কথায় বলে সুন্দরী মেয়েদের ভালোবাসার থেকে নাকি ঘৃণা বেশি মারাত্মক। এই অপমানের প্রতিশোধ নেয়ার জন্য মেয়েটি ভয়ঙ্কর একটা প্ল্যান করেছিল। আমাদের এই সিরিয়াল কিলার অপূর্ব ছিল প্রফেসর দত্তর একমাত্র ছেলে। তার প্রেমিকার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সে সময়। তাদের বিয়ের কিছুদিন আগেই সেই ছাত্রী হঠাৎ করে দত্ত সাহেবের বাড়িতে আসে এবং সে সময় বাড়িতে অপূর্ব ছাড়া আর কেউ ছিল না। মেয়েটি অপূর্বকে বলে প্রফেসর দত্ত তাকে একটা ফাইল নিয়ে আসার জন্য পাঠিয়েছেন। অপূর্ব মেয়েটিকে তাদের স্টাডি রুমে নিয়ে যায়। সেখানে যাবার পর মেয়েটি হঠাৎ করে কাশি দেওয়া শুরু করে আর তখন পানি আনতে যায় অপূর্ব। সেই ফাঁকে মেয়েটি একটা ব্যাগ স্টাডি রুমের টেবিলের ড্রয়ারে লুকিয়ে ফেলে। সেই সময়টা ছিল সেই পুরাতন সিরিয়াল কিলিংয়ের সময়। ভুবন হালদার তখন মেয়েদেরকে হত্যা করে দেবী সাজিয়ে পেছনে চালচিত্র এঁকে দেয়ালের সঙ্গে গেঁথে রাখত। এই খুনটাকে সবাই তখন একচালা খুন বলে আখ্যায়িত করত। তবে ভুবন হালদার তখনও ধরা পড়েনি। মনে আছে আমরা বলেছিলাম এই কেসটা তদন্ত করতে গিয়ে কনিষ্ক প্রথমে একজন নিরপরাধ লোককে গ্রেফতার করেছিল। সেই লোকটি ছিল এই প্রফেসর দত্ত। তার ছাত্রী আসলে দত্ত সাহেবের স্টাডি রুমে যে ব্যাগটা লুকিয়ে রেখেছিল সেটার ভেতরে ছিল অনেকগুলো সাদা কাপড়ের টুকরো এবং পূজার অনুষ্ঠান সাজানোর বিভিন্ন উপকরণ। সেগুলো দেখে এক নজরে মনে হতে পারে প্রফেসর দত্তই বুঝি সেই সিরিয়াল কিলার। মেয়েটি বাড়ি থেকে বের হয়ে পুলিশকে ফোন করে সব জানিয়ে দিয়েছিল। পুলিশ প্রফেসর দত্তের স্টাডি রুম থেকে যখন কাপড়ের টুকরোগুলো পায় তখন তাকেই সিরিয়াল কিলার ভেবে আটক করে। এমনকি অ্যারেস্ট করার সময়ও প্রফেসর দত্ত কবরস্থানে তার ছাত্রদের নিয়ে গিয়ে শেক্সপিয়ারের বিখ্যাত উপন্যাস হ্যামলেট পড়াচ্ছিলেন। ভেবে দেখুন শেখানোর প্রতি কি ব্যাপক আগ্রহ, অথচ তাকেই বলি হতে হলো তার ছাত্রীর প্রতিহিংসার। এরপর থেকে অপূর্ব চেষ্টা করেছে তার বাবা যে ষড়যন্ত্রের শিকার সেটা কনিষ্ককে বোঝাতে, কিন্তু তখন সারা দেশের চাপ ছিল কলকাতা পুলিশের ওপর। কনিষ্ক মিডিয়ার চাপ সামলাতে না পেরে সেই সব এভিডেন্সকেই আমলে এনে প্রফেসর দত্তের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে। মজার ব্যাপার হলো তার কিছুদিন পরেই 15টা খুন করে ফেলার পর আসল হত্যাকারী ভুবন হালদার আত্মসমর্পণ করেছিল। ফলে প্রফেসর দত্ত ছাড়া পেয়ে যায়। তবে তার গ্লানি তাকে এই পৃথিবীতে আর বাঁচতে দেয় না। সমাজের কাছে অপমানিত হবার পর গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। সেই থেকে অপূর্ব প্রতিজ্ঞা করে সে এর বদলা নেবে। তার বাবাকে মিথ্যে অভিযোগে পুলিশ ধরে নিয়ে যাবার পর তার প্রেমিকাও তার সঙ্গে বিয়ে ভেঙে দেয়। অপূর্বর মনে তখনই যে সমস্ত মেয়েরা তুচ্ছ কারণে বিয়ে ভেঙে দেয় তাদের প্রতি একটা ঘৃণা জন্মায়। তবে এতদিন তার মা বেঁচে থাকায় সে তার মিশন শুরু করতে পারেনি। 3 মাস আগে তার মা মারা যায়। পৃথিবীতে অবলম্বন হিসাবে অপূর্বর আর কেউ থাকে না। তখন থেকে সে পরিকল্পনা করে এই সিরিয়াল কিলিংগুলো ঘটায়। এখন প্রশ্ন হলো এই সিরিয়াল কিলিংগুলো করে অপূর্বর লাভ কি? কনিষ্ক চ্যাটার্জির ভুলে তাদের পরিবার ধ্বংস হয়ে গেছে এটা ঠিক। তবে অপূর্বর প্ল্যান আরও ডিপ। এর আগেরবার মিথ্যে এভিডেন্স দিয়ে কনিষ্ক তার বাবাকে গ্রেফতার করেছিল। এখন অপূর্ব চায় যে মেয়েটি তাদের বাসায় এসে মিথ্যে এভিডেন্সগুলো রেখে গিয়েছিল, অর্থাৎ প্রফেসর দত্তের সেই ছাত্রী তার স্বামীকে ফাঁসাতে। সে চায় কনিষ্ক চ্যাটার্জি এই সিরিয়াল কিলিংয়ের সব এভিডেন্স সেই ছাত্রীর স্বামীর উপর চাপিয়ে দিয়ে তার পাপের প্রায়শ্চিত্ত করুক। কিন্তু এই অন্যায় আবদার কেন মানবে কনিষ্ক? সেই ব্যবস্থাও করে রেখেছে অপূর্ব। সে তার স্ত্রী মিলিকে অপহরণ করে কোথাও লুকিয়ে রেখেছে। কনিষ্ক যদি তার কথা মতো ওই ছাত্রীর স্বামীকে না ফাঁসিয়ে দেয় তাহলে মিলিকে কোথায় রেখেছে সেটা কোনোদিন জানা যাবে না। আর অপূর্ব এটাও জানিয়ে দেয় যে 4 ঘন্টার মধ্যে মিলিকে উদ্ধার করতে না পারলে সে নিশ্চিতভাবে মারা যাবে। কনিষ্ক কি করবে ভেবে পায় না। এই সময় রিতেশ অপূর্বর সঙ্গে একটা মাইন্ড গেম খেলার চেষ্টা করে। সে অপূর্বকে জানায় এমনিতেই মিলির সঙ্গে কনিষ্কর সম্পর্কটা ভালো যাচ্ছিল না, তাদের ডিভোর্সটা হয়ে যেত শীঘ্রই। বরং কনিষ্ক স্যারের জন্য ভালোই হলো, এক ঢিলে 2 প্রবলেম সলভড। অপরাধীও ধরা পড়ল, আবার স্ত্রীর হাত থেকেও বাঁচল। তবে অপূর্ব এসব কথা আমলে নেয় না। কারণ সে যখন মিলিকে উঠিয়ে এনেছে তখন সে জানতে পেরেছে যে মিলি নতুন প্রেগনেন্ট হয়েছে। কাজেই রিতেশের এই গল্প যে বানানো সেটা বুঝতে তার কোনো সমস্যা হয় না। তাদের সংসারে যদি ঝামেলা থাকতো তাহলে মিলি নিশ্চয়ই প্রেগনেন্ট হতো না। মনের আনন্দে টেবিলের উপর পা তুলে বসে থাকে অপূর্ব। আর এখানেই ভুলটা করে সে।
তার জুতার নিচে বেশ অনেকটা মাটি লেগেছিল, আর এই মাটি কনিষ্ক এর খুব চেনা। গত ১২ বছর ধরে সে প্রায়ই এই জায়গায় দুঃস্বপ্ন দেখেছে। এটা সেই কবরস্থানের মাটি যেখানে প্রফেসর দত্ত হ্যামলেট পড়াচ্ছিলেন, যেখান থেকে কনিষ্ক তাকে গ্রেফতার করে এনেছিল। তার ভুলের জন্য প্রফেসর সাহেব আত্মহত্যা করেছে, সেটা সে জানত। এজন্যই মূলত দুঃস্বপ্ন হয়ে প্রায়ই এই ঘটনাটা তাকে তাড়া করে বেড়াত। কনিষ্ক বুঝতে পারে অপূর্ব ধরা পড়ার আগে সেই কবরস্থানে নিশ্চয়ই গিয়ে কিছু করে এসেছে, তা না হলে তার বুটে এতখানি মাটি লেগে থাকতো না। তখন পুলিশের টিম নিয়ে তারা দ্রুত সেই সিমেট্রিতে যায়। নতুন খোঁড়া হয়েছে এমন কবরগুলো খোঁড়া শুরু করে, আর এগুলোর একটার মধ্য থেকে উদ্ধার করা হয় মিলিকে। আসলে মিলিকে অপূর্ব কফিনের ভেতরে ভরে এই কবরস্থানে পুঁতে রেখেছিল। সে জানত ৪ ঘন্টার মধ্যে মিলিকে উদ্ধার করা না হলে অক্সিজেনের অভাবে সেখানেই সে মারা যাবে। তবে অপূর্ব বুঝতে পারেনি কনিষ্ক তার জুতার মাটি দেখে বুঝে ফেলবে কোথায় আছে মিলি। পরদিন সংবাদ সম্মেলন করে সব ঘটনা উন্মোচন করে জয়েন্ট কমিশনার কনিষ্ক। তবে মিলি কিন্তু খুব ইনজুর্ড হয়ে যায়। কফিনে দীর্ঘ সময় বন্দি থাকায় তার পেটের বাচ্চা মিসক্যারেজ হয়ে যায়, আর স্পাইনাল কর্ডেও ইনজুরির কারণে সামনের কয়েক মাস তাকে হুইল চেয়ারের জীবন বেছে নিতে হয়। তবে কনিষ্ক তাদের সন্তানহীন জীবনে নতুন একজন অতিথিকে নিয়ে আসে। সেটা হলো নাসেরের মেয়ে। নাসের মারা যাওয়ার পর মেয়েটির আর পৃথিবীতে কেউ ছিল না, তাই তাকে নিজেদের সংসারে এনে প্রতিপালনের ভার নেয় কনিষ্ক এবং তার স্ত্রী। চালচিত্র সিনেমাটি এখানেই শেষ হয়। পুরো সিনেমাতেও অপূর্বর স্ক্রিন টাইম খুব বেশি ছিল না, তবে যতটুকু সময় পেয়েছেন তিনি নিজের জাত চিনিয়েছেন। আমি আশা করব বাংলাদেশের ফিল্ম ডিরেক্টররা নায়ক অপূর্বর এই ভিলেন লুকটাকেও খুব ভালোভাবে ইউটিলাইজ করার ব্যবস্থা নেবে। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন, এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।